আমি বলবো বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ নাটকীয় এবং অবিস্মরণীয় একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশে পদত্যাগের নজির মানুষের নেই। এবং শিল্পকলার এর আগের মহাপরিচালক তিনি হচ্ছেন লিয়াকত আলী লাকী। তার বিরুদ্ধে এত এত অভিযোগ ছিল, তার মধ্যে সুস্পষ্ট প্রমাণ ছিল। আমরা যখন একদম ফিল্ড রিপোর্টিং করি, এত এত ডকুমেন্টেড দুর্নীতি ও নিয়মের পরেও বহাল তবিয়তে বছরের পর বছর চাকরি করেছেন। দুর্নীতির অভিযোগ আসলে পরেও তিনি পুরো ড্যামকেয়ার ঝেড়ে ফেলে দিয়েছেন। তার এগুলো গায়ে লাগে না আর কি। কিন্তু সৈয়দ জামিল আহমেদ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এবং 5 আগস্টের পরিবর্তনের পরে তিনি দায়িত্ব নিয়েছেন এবং এই দায়িত্ব নেওয়ার মধ্যে দিয়ে শিল্পকলা অনেক কর্মচাঞ্চল্য বেড়েছে। এমনভাবে তিনি প্রত্যেক করেছেন, আপনারা জানেন যে তিনি একটা অনুষ্ঠানে মনির চৌধুরীর নাট্য উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি বক্তৃতা থেকে বক্তৃতার মাঝে পদত্যাগপত্রটি সচিবকে দেন এবং সবাই একদম অবাক হয়ে যান, বিস্ময় লক্ষ্য করেন। তারপর তিনি যে অভিযোগগুলো করেছেন এগুলো সাংঘাতিক রকম অভিযোগ। মোস্তফা ফারুকী বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, নিঃসন্দেহে জনপ্রিয় এবং সফল নির্মাতা। তার বহু নিজের কাঠখড় পুরানো আছে। এই লাল ফিতার দৌরাত্ম্য তিনি বহু দেখেছেন, আমলাতন্ত্রের দৌরাত্ম্য তিনি বহু দেখেছেন। আমলাতন্ত্র দিয়ে, লাল ফিতা দিয়ে যে শিল্প সাহিত্যকে আটকানো যায় না, এটা তার অজানা না। কিন্তু সৈয়দ জামিল আহমেদের স্পষ্ট অভিযোগ, মোস্তফা ফারুকী তিনি তাকে চেকের মাধ্যমে টাকা দিতে বলেছেন। তিনি একটা প্রজেক্ট করেছেন, সেই প্রজেক্টে টাকা লাগবেই, এমন একটা পরিস্থিতি। সৈয়দ জামিল আহমেদ বলেছেন যে লিখিত চিঠি ছাড়া কোনো চিঠি চেক তিনি দিতে পারবেন না। এতে করে মোস্তফা ফারুকী বলেছেন যে আপনাকে আমি সম্মান করতাম, এখন থেকে আর করবো না। সৈয়দ জামিল আহমেদ এটাও বলেছেন যে তিনি এই দায়িত্ব নিতে চান নাই। তাকে দায়িত্ব নিতে উদ্বুদ্ধ করেছিলেন আরেক উপদেষ্টা, আইন উপদেষ্টা বর্তমানে, তিনি আগে সংস্কৃতির দায়িত্বে ছিলেন, তিনি হচ্ছেন আসিফ নজরুল। আসিফ নজরুল তাকে আশ্বস্ত করার পর এবং আসিফ নজরুল থাকা অবস্থায় শিল্পকলায় সংস্কৃতি মন্ত্রণালয়ের হস্তক্ষেপ তৈরি হয়নি। সৈয়দ জামিল আহমেদকে অনেক রিকোয়েস্ট করার পর, শিল্পকলার কর্মকর্তা কর্মচারী রিকোয়েস্ট করার পর তিনি 4টা শর্ত দিয়েছেন যে শিল্পকলায় সংস্কৃতি মন্ত্রণালয় হস্তক্ষেপ করতে পারবে না, আদিবাসী শব্দ শিল্পকলায় ব্যবহার করতে পারবে, তাদেরকে 200 কোটি টাকার ফান্ড দিতে হবে, এটসেট্রা এটসেট্রা। এগুলো অনেক দূরের বিষয়, অনেক লম্বা বিষয়, যেখানে সংস্কৃতি মন্ত্রণালয় বরাবরই নানান আমলাতন্ত্রের মধ্যে জড়িত। আমি আজকে একটা তথ্য দিই আপনাদেরকে, বা আমার নিজের অভিজ্ঞতা আমি আপনাদেরকে বলি। আমি একসময় দীর্ঘ কাজ করেছিলাম বাংলাদেশ জাতীয় জাদুঘর নিয়ে এবং আওয়ামী লীগের তখনকার সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, তিনি তখন সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে মন্ত্রী। আমি অনেক কিছু ওনার নজরে এনেছিলাম, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম একটা পর্যায়ে অনেক কিছুই তার নিয়ন্ত্রণে না। শিল্পকলা যেরকম নিয়ন্ত্রণ করা সহজ, জাতীয় জাদুঘরের ডিজি তখন ছিলেন বিশাল এক হাঙর মাছ। জাতীয় জাদুঘরে আমরা প্রশ্ন তুলেছিলাম সিরাজউদ্দৌলার তরবারি বলে যে তরবারি শো করা হচ্ছে, এটা কার তরবারি? আমরা খোঁজ নিতে চেষ্টা করেছিলাম সেই মহামূল্যবান বিভিন্ন রত্নের, যেগুলো বাংলাদেশ ব্যাংকের ভোল্টে থাকার কথা। অনেক কিছুরই হদিশ পাওয়া যাচ্ছিল না। এবং জানেন, আওয়ামী লীগ সরকারের সময়ে জাতীয় জাদুঘর থেকে অনেক মূল্যবান জিনিসপত্র বিদেশে চলে গেছিল প্রদর্শনীর জন্য গিয়ে, সেগুলো পরে ফাঁকা জিনিস এসেছিল। এইরকম পরিস্থিতি সংস্কৃতি মন্ত্রণালয়ে আছে এবং হরিলুট একটা অবস্থা বরাবরই। এখন এসে কি হচ্ছে এই প্রশ্ন উঠতেই পারে। মোস্তফা ফারুকীর মতো একজন মানুষ যখন উপদেষ্টা, সৈয়দ জামিল আহমেদকে নিয়ে তিনি সৈয়দ জামিল আহমেদ যখন পদত্যাগের এই ঘোষণা দিলেন, যদিও এটি গ্রহণ হয়নি বলে সচিব জানিয়েছেন, তিনি বললেন মোস্তফা ফারুকী যে তিনি সম্মান করতেন সৈয়দ জামিল আহমেদকে, কিন্তু সৈয়দ জামিল আহমেদ অনেক মিথ্যা কথা বলেছেন এবং এখানে নাকি অনেক কিছুই বানোয়াট আছে, সেগুলো তিনি বলবেন। আমরা জাতি জানার অপেক্ষায় আছি। তবে সৈয়দ জামিল আহমেদ যে দৃষ্টান্ত স্থাপন করেছেন যে পারলাম না, আমি মন্ত্রণালয়ে গিয়ে পায়ে ধরতে পারবো না, অনেকটা তাই বলেছেন তিনি, যে আমি পায়ে ধরতে পারবো না। ওখানে একটা ইস্যুতে তাকে 4-5 সপ্তাহ পর্যন্ত ঝুলানো হয়েছে জাস্ট একটা চিঠি পড়ার জন্য। সেরকম পরিস্থিতিতে তিনি দায়িত্ব থেকে ক্ষান্ত দেওয়াটাকে শ্রেয় মনে করেছেন। দেখা যাক সময় স্রোত আরও কি কিছু করতে সাপ বের হয় কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।